হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আগে থেকেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কালকে গল্প আপলোড দিতে পারিনি। আসলে কালকে আমার ফোনে এমবি ছিল না, তার কারণে আর কি গল্প আপলোড দিতে পারিনি। তো গল্প শুরু করা যাক। আসাফ আরুষিকে কোলে করে নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে। তখনই আসাদের মা গিয়ে দরজাটা খুলে দিলেন। আরুষিকে এভাবে আসাবের কোলে কেউ আশা করেনি, তবে ওর যে জ্ঞান নেই সেটা সকলেই দেখতে পাচ্ছে। তাই আসাবের ব্যাপারটা বেশি গুরুত্ব না দিয়ে আরুষিকে নিয়েই সকলে ব্যস্ত হয়ে গেলেন। আসাফ আরুষিকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তখন আসাদের মা আসাফকে বলে উঠল, তুমি একে কোথায় পেলে বাবা? আসলে ও এতক্ষণ আমার সঙ্গে ছিল, আমরা কফি শপে ছিলাম, সেখানে বেশ অনেকক্ষণ ধরে মাথা নিচু করেছিল। বলল কোমরে প্রচন্ড ব্যথা, আর আজকেও নাকি ও আরেকবার পড়ে গেছে, তাই ব্যথাটা আরো বেড়েছে, সেই রকম কিছু বলল আমাকে। তারপর বাড়ি আসার সময় হঠাৎ অজ্ঞান হয়ে গেল, তাই আমি ওকে সরাসরি বাড়িতে না এনে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম। ডক্টর আঙ্কেল কিছু ওষুধ দিয়েছেন, সেগুলো গাড়িতে রয়েছে, আপনারা কেউ একটু প্লিজ এগুলো আনবেন, আর ওকে এক্ষুনি শোয়ানোর ব্যবস্থা করতে হবে। ওর বেডরুমটা কোথায় কেউ একটু বলে দেন। আসাবের মা বলল, চলো আমি নিয়ে যাচ্ছি। মেয়েটার শরীর খারাপ, তাও মেয়েটা আমাদেরকে বলল না। আন্টি ও খুব চাপা স্বভাবের, ওর প্রবলেমগুলো ও কাউকে বলে না। আপনি একটু ওর দিকে ভালো করে যত্ন রাখবেন। আমার মনে হয় না এই বাড়িতে খেয়াল রাখার মতো আপনি ছাড়া আর কেউ আছে। আসাদকে উদ্দেশ্য করে বলল। আসাদের মা হয়তো কিছুটা আন্দাজ করতে পারলেও তবু একটা বাইরের লোকের সামনে পরিবারের সমস্যাগুলো উনি তুলে ধরতে চান না, তাই আর কথা না বাড়িয়ে আরুষিকে আসাদের ঘরে নিয়ে গেল। আসাদ একটিবারের জন্য বলল না যে ও আরুষিকে নিয়ে যাবে। আরুষিকে বিছানায় শুয়ে দিয়ে ওর সমস্ত ওষুধগুলো আসাদের মায়ের হাতে ধরিয়ে দিল আসাফ। আন্টি আপনি প্লিজ ওকে একটু খেয়াল রাখবেন, কোনো রকম অবহেলা করবেন না। ছোটবেলা থেকেই মায়ের ভালোবাসা পায়নি, তাই ও আপনাকেই নিজের মায়ের মতো দেখে। আসাদের মায়ের চোখে জল এসে পড়ল। তুমি চিন্তা করো না বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ এরকম কঠিন সময়ে পাশে থাকার জন্য। তখনই রুমের মধ্যে আসাদ ঢুকলো। আসাদকে এক পলক দেখে নিয়ে আসাফ আসাদের মাকে বলল, আন্টি আমি তাহলে আজকে আসি, আবার অন্যদিন দেখা হবে। ঠিক আছে বাবা। আসাফ চলে যেতেই আসাদের মা আসাদকে বলতে শুরু করলো, দেখ আজকে তোর জন্যই মেয়েটার এই অবস্থা, তুই ওকে ফেলে দিয়েছিস, না হলে ওর কোমরের ব্যথাটা যেখানে প্রায় ঠিকই হয়ে যাচ্ছিল, কি করে আবার সেই ব্যথা বেড়ে যায়। আর কেমন স্বামী তুই যে নিজের বউয়ের খেয়াল রাখতে পারিস না, অন্য একটা পুরুষ তোর বেডরুমে ঢুকে যায়, তুই কি পারতিস না ওকে নিয়ে আসতে ঘরে? আমি মানছি তোর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে, তা বলে এতটা অমানবিক হয়ে যাবি সেটা আমি কখনো ভাবতে পারিনি, বলে উনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আসাদ আঙ্গুলগুলো মুঠিবদ্ধ কোলে নিল। এই মুহূর্তে আরুষির উপর প্রচন্ড রাগ হচ্ছে, কারণ ও যদি অফিসে আসাদের কোলে না উঠতো তাহলে আসাদ ওকে ফেলে দিত না, আর ওর মায়ের থেকে এতগুলো কথা শুনতে হতো না, আর না আসাদ তার বেডরুমে প্রবেশ করতে পারতো। আসাদ এবার আরুষির কাছে গেলে গিয়ে ঘুমন্ত আরুষিকে ঝাঁকিয়ে ওকে ঘুম থেকে তুলে দিল। আরুষি ভাঙা কণ্ঠে বলল, আপনি কিছু বলবেন? আসাদ আরুষির দু বাহু চেপে ধরে বলল, সব তোমার জন্য হয়েছে, না তুমি আমার কোলে বসতে, না আমি তোমাকে কোল থেকে ফেলে দিতাম, না তোমার জ্বর হতো, না আমাকে এত কথাগুলো শুনতে হতো। আরুষির চোখের কোনায় জল জমে গেছে। আপনার মা আপনাকে বকেছে বলে আমাকে এত কথা শোনাচ্ছেন? আসাদের বুকের ভিতর ধপ করে উঠল কথাটা শুনে, কারণ ওর আম্মু ওকে বকেছে সেটার জন্য ওর খারাপ লাগেনি। ওর খারাপ লাগলো যে অন্য একজন ওর বেডরুমে এসে নিজেকে মহান প্রমাণিত করে চলে গেল। আমার বোঝার উচিত ছিল যে সকল মেয়েদের চরিত্র ভালো হয় না, ঠিক তোমার মতো। এখন না জানে ওই ছেলের সাথে আর কি কি করছো, কিন্তু ততক্ষণে আরুষি আবার জ্ঞান হারিয়েছে। আসাদের মুখ থেকে তার চরিত্রের খারাপ তাকমা হয়তো তাকে শুনতে হলো না, এই যাত্রায় বেঁচে গেল। যদি ওর চরিত্র নিয়ে এমন খারাপ কথা কখনো শুনতে তাহলেও হয়তো আসাদের সঙ্গে আর থাকতো না, কারণ মেয়েদের চরিত্র তার নিজের কাছে অনেক সম্মানের। আরুষির মুখটা অনেকটা মায়াবী লাগছে। না চাইতেও আসাদ আরুষির কপালে হাত দিয়ে দেখলো যে জ্বর আছে কিনা। গাটা এখনো গরম, তার মানে জ্বর ছাড়েনি। তাই আসাদ দেরি না করে ওর মাথায় জলপুটি দিতে শুরু করলো। রাত 12টা। আরুষিকে দেখভাল করার জন্য আসাদ আরুষির পাশেই ঘুমিয়েছে। যদি ওর কোনো দরকার পড়ে, কিন্তু
কিন্তু হঠাৎ ওর বুকের উপর বেশ ভার অনুভব করলো। কিন্তু তার উৎসটা কি দেখার জন্য যেই ও চোখ খুললো, দেখলো আরুষি ওর বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। আরুষির জ্বর বলে আসাদ আর কিছু বলল না, তাই আরুষিকে আবার নিজের জায়গায় শুইয়ে দিল। আরুষি ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, আমাকে আপনি সরিয়ে দিলেন কেন স্বামী? আপনি আমাকে একটুও ভালোবাসেন না কেন? এই মেয়ে, তুমি এখনো জেগে আছো? আর আমার তোমার জন্য ঘুম হারাম হয়ে যাচ্ছে। এখন বলছো তোমাকে কেন ভালোবাসছি না? মজা হচ্ছে এত রাতে? আরুষি আবার উঠে বলল। উঠে আসাদের পাঞ্জাবির কলার ধরে বলতে লাগলো, আপনি আমাকে কেন ভালোবাসেন না বলুন? আমি কি এতটাই খারাপ যে আমাকে ভালোবাসা যায় না? যা আমার কলার ছাড়ো। আর এত রাতে আমি কোনো সিক্রেট করতে চাই না, ঘুমিয়ে পড়ো। কেন আপনি আমাকে ভালোবাসেন না আজকে জানতেই হবে, আপনি বলুন। দেখো ভালোই ভালোই বলছি, ঘুমিয়ে পড়ো, না হলে কিন্তু ভালো হবে না। আসাদ দেখলো যে আরুষির গায়ে হালকা হালকা জ্বর আছে, অর্থাৎ আরুষি যে জ্বরের ঘরে এই সমস্ত বলছে তা বেশ ভালোই বুঝতে পারলো। তাই আর রাগ করলো না, ওর নিজের সমস্যাটা আরুষিকে বলে দিতে চায়, তাহলে ওর আর অনুশোচনা হবে না। এটা মনে হবে না যে আরুষিকে জানায়নি ও সমস্ত কিছু। আসাদ আর কিছু না বলে আরুষিকে কোলে তুলে নিয়ে ব্যালকনিতে চলে গেল। সেখানে থাকা মৃদু পেতে রেলিং এ হেলান দিয়ে আরুষিকে পাশে নিয়ে বলতে লাগলো, আজ থেকে প্রায় 3 বছর আগে আমি একজনকে খুব ভালোবাসতাম। তার নাম হলো রুষা। কিন্তু রুষা আমাকে কখনোই ভালোবাসেনি, সবসময় আমার সঙ্গে নাটক করছে, প্রতারণা করছে আমার সঙ্গে। সবে আমি কলেজ শেষ করে অফিসে জয়েন করছি। হঠাৎ একদিন অফিসে জবের জন্য আসলো রুষা। তারপরের দিন যতই যায় শুরু হতে লাগলো আমার ওর প্রতি ভালো লাগা। তারপর তা ভালোবাসায় পরিণত হয়। মনের কথা জানাই ওকে। হঠাৎ একদিন আমাদের বিয়ের কথা জানায় রুষা। আর আমি যেহেতু ওকে ভালোবাসতাম তাই আমার তাতে কোনো সমস্যা ছিল না, আমিও রাজি হয়ে যাই। কিন্তু বিয়ের দিন আমার বাড়ি থেকে যত গহনা ওকে পাঠানো হয়েছিল তার সঙ্গে যা সমস্ত কিছু জিনিস, ও সবকিছু নিয়ে আমেরিকায় থাকা ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যায়। তারপর থেকে শুরু হয় আমার এই পরিবর্তন। কোনো কিছুতেই আমার মন নেই, ভালোবাসা জিনিসটাকে ঘৃণা করি। আজও আমি ওকে অসম্ভব ভালোবাসি, আর সারা জীবন হয়তো বেশিই যাব। সকালবেলা আরুষির এখন আর জ্বর নেই, তাই আজকে অফিসে যেতে সমস্যা নেই। আসাদের ঘুম ভাঙতেই দেখলো আরুষি হেয়ার ড্রাইভ দিয়ে চুলগুলো শুকাচ্ছে। সবে গোসল করে এলো আরুষি। এই হেয়ার ড্রাইভ জিনিসটা বড্ড বিচ্ছিরি লাগে আসাদের। ও মনে করে এতে গোসল করার পর যে সৌন্দর্য থাকে মেয়েদের তা নষ্ট হয়ে যায়। তাই না পেরে আরুষিকে বলল, কখনো আর হাতে হেয়ার ড্রাইভ দেখলে আমি এটা ফেলে দিয়ে আসবো বলে ওয়াশরুমে ঢুকে গেল। আসাদের কথা শুনে আরুষি মুচকি মুচকি হাসতে লাগলো। অফিসে এসেছে দুজনে। আজকে ওদের একটা বড় ডিল সাইন করার আছে। কোম্পানির মালিকদের সামনে বসে আছে আরুষি আর আসাদ। তবে আজকে কোনো শাড়িতে নয়, ফর্মাল গেটআপই নিজেকে রেডি করেছে আরুষি। কোনোভাবেই কেউ যেন আরুষির থেকে চোখ সরাতে পারছে না। আসাদ বলল, আই উইল টু ইনভেস্ট 400 crore। আরুষি বলল, বাট আই ওয়ান্ট টু ইনভেস্ট 600 crores। আসাদ বলল, আই থিঙ্ক ইট ইজ টু হিটস। আরুষি ততক্ষণে কন্ট্রাক্ট পেপারে সাইন করে দিয়েছে, শুধু আসাদের সাইন করা বাকি। আসাদ দেখলো আরুষি কন্ট্রাক্ট পেপারে সাইন করে দিয়েছে, তাই রেগে গিয়ে আস্তে আস্তে ফিস ফিস করে আরুষির কানে কানে বলল, তুমি আমাকে না বলে সিগনেচার করলে কেন? আরুষি বলল, বেশি কথা না বাড়িয়ে সাইন করুন। আসাদ বলল, আমি এটা ক্যান্সেল করতে চাই। আরুষি বলল, তা এখন আর কোনোভাবেই সম্ভব নয়, তাই বেশি কথা না বাড়িয়ে সাইন করুন, না হলে কাজটা আপনার জন্য ভালো হবে না। আসাদের এই মুহূর্তে আরুষির উপর প্রচন্ড রাগ হচ্ছে, তবুও আরুষির কথা শুনে ও সাইন করে দিল। সকলে চলে যেতেই আরুষিকে ঝেঁকে মেকে ধরলো আসাদ, তুমি আমাকে না বলে কি করে সাইন করে দিলে? শুনুন মিস্টার আসাদ, আই থিঙ্ক বিজনেসটা আমি আপনার থেকে বেশ ভালোই বুঝি, তাই ট্রাস্ট মি, কোনো লোকসান হবে না। আর যদি হয় তো তার দায়ভার আমার। আইডিল প্লে ফর দ্য ডোন্ট ওয়ারি। আসাদ বলল, আচ্ছা দেখা যাক, যদি কোম্পানির কোনো ক্ষতি হয় তো তুমি শেষ আরুষি রহমান, তোমাকে আমি ছাড়বো না।
2 দিন পর আরশির কোমরে ব্যথাটা এখনো কমেনি, বরং যেন আরো দিন দিন বেড়েই যাচ্ছে। বুঝতে পারছে না যে আসলে কোমরের হাড়ের চিট ধরছে নাকি আরো কিছু, কারণ কোনো মেডিকেলে চেক আপও করেনি। শরীরটাও খুব একটা ভালো লাগছে না। এদিকে অফিসের চাপ আর তার উপরে আসাদের সমস্ত পাগলামো টর্চারকে সহ্য করতে হয়। যতই চেষ্টা করছে সমস্ত কিছু ভালোবাসা দিয়ে ঠিক করার, কিন্তু কোনো কিছুই ঠিক হচ্ছে না। শরীরটা আরো কোনোভাবেই পেরে উঠছে না। সবে অফিস থেকে বেরিয়ে এসছে আসাদ আর আরশি। প্রথম দুজনে আলাদা আলাদা গেলেও এখন বাড়ির লোকের জোরাজুরিতে দুজনকে একসাথেই যেতে হয়। আরশি সবে ফ্রেশ হয়ে সোফাতে একটু বসছে, সেখানেও যেন ওর কোনোভাবেই শান্তি পাচ্ছে না। তাই না পেরে ভাবলো ও ছাদে গিয়ে একটু ফ্রেশ হওয়া খেয়ে আসবে। যদিও জানে ছাদের সিঁড়ি বেয়ে গেলে ওর কোমরে ব্যথাটা আরো বাড়বে। পদ্ম ঘরের মধ্যে যেন জীবনটা থেমে গেছে। না পেরে ছাদের দিকে গেল। আসাদ ঘরে এসে দেখলো আরশি ঘরে নেই। যদিও বা ওর জানার ইচ্ছে নেই যে আরশি কোথায়। মেয়েটা থেকে যত সম্ভব দূরে দূরে থাকতে চায়, তার কারণ এভাবে যদি সবসময় আরশির সাথে থাকে তাহলে নির্ঘাত কোনো না কোনো একদিন মেয়েটার মায়ায় জড়িয়ে যাবে। আরো নতুন করে কোনো মেয়ের ছলনাময়ক শিকার হতে চায় না। অনেকক্ষণ ধরে আসছে না দেখে ব্যাপারটা নিয়ে একটু আসাদ নড়ে চড়ে বসলো। প্রথমে বেলকনিতে গিয়ে দেখলো আরশি সেখানে আছে কিনা। না পেয়ে ছাদের দিকে গেল, কারণ আসার সময় দেখছে ওর মায়ের ডাইনিং রুমে একা আছে। আরশি দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলে যাচ্ছে। তার কারণ এই বাড়িতে আসাদের মা ছাড়া ওকে দেখার মতোই কেউ নেই যে ওকে ঠিক মতো কেয়ার করবে। আসাদের থেকে এই সমস্ত কোনো কিছুই আশা করে না ও, কারণ ও জানে আসাদের থেকে এগুলো আশা করা বেকার। আজ নিজেকে বড্ড অসহায় লাগছে আরশির। মায়ের ভালোবাসা কমতি অনুভূতি করছে আজ। এই প্রথম এতদিন ওর বাবার ভালোবাসা পেয়ে কখনো এমন অনুভূতিটা হয়নি। এখন মনে হচ্ছে ওর মা যদি বেঁচে থাকতো তাহলে কোনোদিন হয়তো একে এত কষ্ট পেতে হতো না। মায়ের ভালোবাসা সত্যি আলাদা, যেটা সকলে পায় না। আবার যারা পায় তারা সময় থাকতে তার সম্মান দিতে জানে না। নীরবে কাঁদতে কাঁদতে আর না পেরে হাউমাউ করে কেঁদে উঠলো। হাঁটু গেড়ে বসে পড়লো ছাদের মেঝেতে। কোমরের ব্যথা, আরো একটু জ্বর জ্বর লাগছে ওর। আসাদের মাকে কখনো এই সমস্ত কিছু বুঝতে দেয়নি ও। হঠাৎ কারো পায়ের শব্দে আরশির চোখটা মুছে নিয়ে উঠে দাঁড়ালো। উল্টো দিকে বাইরের দিকে ফিরে তাকালো। নিজের কষ্ট কাউকে দেখাতে চায় না ও। মেয়েদেরকে চেনা বড্ড কঠিন। কষ্টের সময় নিজের মুখে হাসিটুকু ধরে রাখতে তারা জানে। এমনটাই হয়তো তাদের সব থেকে বড় ক্ষমতা। আসাদ দেখলো আরশি পিছনে ঘুরে দাঁড়িয়ে রয়েছে, আর কান্নার কোনো শব্দ না হলেও আরশির শরীরটা যে কাঁপছে তা দেখে আসাদ বুঝতে পেরেছে হয়তো কান্না থামলো, কাঁপাটা এখনো থামেনি। বেশ গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, এত রাতে কি করছে এখানে? কণ্ঠটাকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, এমনি এলাম। আসাদ কিছুটা হলেও আন্দাজ করতে পারছিল তখন। ওর সমস্ত কিছু ভাবনাকে চুরমার করে দিয়ে আরশির ফোনে আসাবের ফোন এলো। ফোনটা আসতেই আসাদের চোখে পড়লো তখন। ও ভাবলো হয়তো আসাবের সঙ্গে কোনো ঝামেলা হয়েছে বলে আরশি কাঁদছে। আসাদ রেগে গিয়ে বলল, প্রেমিকের সঙ্গে ঝামেলা করে এখন ঢং করে এখানে কাঁদছো? পারি নির্লজ্জ মেয়ে তুমি। আসলে তুমি কেন? আমার এখন তো মনে হচ্ছে পৃথিবীর সকল মেয়েই তোমার মতো। এতই যখন ছেলেটাকে ভালোবাসো তাহলে চলে যাও আমার জীবন থেকে, আমি মুক্তি পাই। আসাদের দিকে ঘুরে তখন আরশি বলল, 6 মাস কিন্তু এখনো হয়নি, সবে তো আজ 10 দিন। এই কথা বলেই আরশি সেখান থেকে চলে গেল, কারণ আসাদের কথাগুলো বড্ড গায়ে লাগছিল ওর। নিজেকে নিয়ে একটা নোংরা বিষয় বানানোর কেউ কখনো পছন্দ করবে না, তেমন আরশিও নয়। পরের দিন বিকেল বেলা, সেদিন রাতে আরশি আসাদের উপর প্রচন্ড রাগ হয়ে গিয়েছিল, আর আসাদ ওর পাল্টা রাগ করার কারণে ও অন্যদিকে ঘুরিয়ে ঘুমিয়েছিল। তাই রাতে দুজনের অবস্থাকে কেউ জানতে পারেনি। সকালে যখন আসাদ ওর রুমে আসলো, দেখলো আরশি একটা প্লাজো আর একটা ফর সোলার টপের উপর কেপ পরছে আর ল্যাকেজ প্যাক করছে। আসাদ ভাবলো আরশি হয়তো কালকের ঘটনার জন্য চলে যাচ্ছে। আসাদের একটু খারাপ লাগছে, তার কারণ কথাগুলো আসলেও না জেনে শুনেই বলেছে, সেই কারণে হয়তো। কোথায় যাচ্ছ তুমি লাগেজ প্যাক করে? আমার বাড়ি যাচ্ছি। আসাদ বলল, কেন? আরশি বলল, ইচ্ছে হলো তাই।
কালকের কথা তাহলে বেশ ভালোই গায়ে লেগেছে। শুধু আমি একা না, আপনিও যাচ্ছেন আমার সঙ্গে। তোমার মাথা খারাপ যে আমি তোমার কথা শুনবো আর তোমার সাথে নাচতে নাচতে তোমার বাড়ি চলে যাব? তা নয়তো কি? আমি যেমন আপনার কথা শুনছি তখন আপনারও আমার কথা শোনা উচিত। কখনোই না, তুমি যা বলবে আমি কখনোই শুনবো না। আর যাচ্ছ চলে যাও, আপনার লাকিজটা গাড়িতে রয়েছে, তাই চলে আসবেন তাড়াতাড়ি বলে রুম থেকে বেরিয়ে গেল ওর লাকিজ নিয়ে। এই মেয়েটাকে আচ্ছা করে পিটালে তবে শান্তি হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ গল্পটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর আজকে আপনাদের পর্ব 5 আর পর্ব 6 দুই পর্বই একলগে দিয়েছি। যদি গল্পটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা, সবাই সাবস্ক্রাইব করে দিয়েবেন। ধন্যবাদ সবাইকে।